বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কুলি মজুর। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব, তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগতে জুড়িয়া মারে খাবে দুর্বল? যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সাকট চলে, বাবু সাহাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রাও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিরের তুই কত ক্রোর পেলি বল? রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেল পথে চলে বাষ্প সাকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দাম? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলে খুলে দেখো প্রতি ইটে আছে লিখা, ওই পথ ওই জাহাজ সাকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটাছে পথের দুপাশে, পড়িয়া যাদের হাড়। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। আজ নিখিলের বেদনার তো পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আমি তোমাদেরকে কেন কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতাটা আবৃত্তি করে শোনালাম, তোমরা হয়তো বুঝতে পারছো না। কিন্তু যদি বলি আজ 2020 খ্রিস্টাব্দের 5ই জুন, আজ বিশ্ব পরিবেশ দিবস। আজ সবুজায়নের দিন, সবুজ পৃথিবী গড়ার দিন। ঘূর্ণিঝড় আমফান এবং তারই সঙ্গে কোভিড-19 বিষময় পরিণতি, যার ফলশ্রুতিতে পশ্চিম বাংলার বুক থেকে কয়েক লক্ষ গাছ নিশ্চিহ্ন হয়ে গেছে। আর কোভিড-19 ফলে, নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের ফলে কি হয়েছে? সমগ্র ভারতবর্ষ জুড়ে পরিযায়ী শ্রমিকের হাহাকার আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আমার রাজ্য পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গের শ্রমজীবী মেহনতি সাধারণ মানুষ, যারা পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে ভারতবর্ষের নানান রাজ্যে ছড়িয়ে পড়েছিলেন,
তারা ফিরছেন। আর এ রাজ্যে শুধু হাহাকার ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা। এই পরিযায়ী শ্রমিকের মধ্যে আমরা দেখব কেউ হয়তো উচ্চ শিক্ষিত, কেউ কারো হয়তো শিক্ষা নেই, কেউ হয়তো উচ্চ মাধ্যমিকের পরে পড়াশোনা বন্ধ করে দিয়ে ITI ট্রেনিং নিয়েছে, কেউ হয়তো নিরক্ষর অশিক্ষিত, কিন্তু একদম শ্রমিকের কাজ করার জন্যে এখানে কাজ না পেয়ে ভারতবর্ষের নানান রাজ্যে ছড়িয়ে পড়েছিলেন। গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, কত জায়গায় কোটি কোটি টাকা তারা ইনকাম করেছেন। কিন্তু যখন জীবনের প্রশ্ন তাদের সামনে, তখন আমরা চোখ বন্ধ করে বসেছিলাম, এখনো বসে আছি। গতকাল টিভিতে দেখছিলাম কোয়ারেন্টাইন সেন্টারে সাপের কামড় খেয়েছে, না আছে চিকিৎসা ব্যবস্থা, নিজেরাই অ্যাম্বুলেন্স জোগাড় করে পেশেন্টকে ঝাড়গ্রাম থেকে পৌঁছে দিচ্ছেন, পশ্চিম মেদিনীপুর থেকে পৌঁছে দিচ্ছেন হাসপাতালে। এক যন্ত্রণার সময়। কাজী নজরুল ইসলাম কুলি মজুরদেরকে নিয়ে যে কবিতা লিখেছিলেন, আজ যেন তা বাস্তব। আর আজ আমি তোমাদের পড়াবো তোমাদের সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ কবিতা, যেটা কিনা আন্তর্জাতিক কবিতার সেকশনে আলোচনা করা হয়। কবি বেরটোল্ড ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবি বেরটোল্ড ব্রেখট পড়তে জানে কে? মজুর, যে শ্রমিক, যে পরিযায়ী শ্রমিক, যে মাইগ্রেন্ট লেবার পড়তে জানে, শিক্ষিত, সেও কিন্তু আজ পশ্চিমবঙ্গে ফিরছেন। তিনিও কিন্তু আজ পশ্চিমবঙ্গে ফিরছেন। কিন্তু তার দায়িত্ব আমরা নিতে পারছি না। পশ্চিমবঙ্গ আজ তাদের কাছে শুধু হতাশার জায়গা। এই জায়গা থেকে দাঁড়িয়ে ওই মজুর, ওই শ্রমিক প্রশ্ন করছে যে তুমি বসে আছো অট্টালিকায়, সেই অট্টালিকা কার খুনে রাঙা? কাদের শ্রমের ফলে তুমি আজ বসে আছো 10 তলা ঘরে? তুমি আজ বসে আছো হোটেলের এসি ঘরে? তুমি আজ এসি বাসে চড়ছো? তুমি আজ এসি গাড়িতে চড়ছো? সেই তুমি কি করে অস্বীকার করতে পারো আমার সত্তাকে? আমি তো শ্রমিক। আমার শ্রমের ফলে, আমার রক্তের ফলে, রক্তের বিন্দু বিন্দু স্রোত, মাথার ঘাম পায়ে ফেলে যে রোজগার, তার ফলে যে ট্যাক্স আমি তোমাকে দিয়েছি, আমি তোমার জন্য দিয়েছি, তার কোনো প্রতিদান নেই। সেই মজুরের প্রশ্ন। বেরটোল্ড ব্রেখট
জার্মানিতে বসে বোহেমিয়ান একটা সভ্যতার বিরুদ্ধে, আভিজাত সম্প্রদায়ের বিরুদ্ধে, শ্রমজীবী খেটে খাওয়া সাধারণ মানুষের প্রশ্নে লিখেছিলেন এরকম এক কবিতা। 1935 সালে তার লেখা ফ্রোজেন আইনস লেজেন্ডেন আরবিটার্স জার্মান ভাষায়, আর তারই ইংরেজি অনুবাদ আ কোশ্চেন ফ্রম আ ওয়ার্কার হু রিড, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, যা কিনা অনুবাদ করেছিলেন কবি শঙ্খ ঘোষ তার বহুল দেবতা বহু স্বর কবিতায়, কাব্যগ্রন্থে 14টি কবিতা অনুবাদ করেছিলেন। তার প্রথম কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এবার আসি বেরটোল্ড ব্রেখট কে? তিনি কেন শ্রমজীবী মানুষের হয়ে, যে মানুষ কিনা পড়তে জানে তার হয়ে কলম ধরলেন? তিনি, আমি লিখেছি দেখো, 1898 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি জার্মানিতে জন্ম নেওয়া একজন মানুষ। খেয়াল করো, কি বাংলা সাহিত্য, কি ভারতীয় সাহিত্য, কি বিশ্ব সাহিত্য। 1890 থেকে 1900 খ্রিস্টাব্দ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই সময় বাংলা সাহিত্যের তথা ভারতীয় সাহিত্যের স্বনামধন্য মানুষ, কবি, সাহিত্যিক, লেখকদের জন্ম। আবার এই সময়েই বিশ্ব সাহিত্যের মানচিত্রেও বিখ্যাত মানুষদের জন্ম হয়েছে। ভারতবর্ষে বিশেষ করে বাংলা সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, এদের জন্ম। আর একই সময়ে সমসাময়িক কাল ভেবে দেখো, 1899 খ্রিস্টাব্দে যেখানে বাংলা সাহিত্যের দুই নক্ষত্রের জন্ম হচ্ছে, কাজী নজরুল ইসলাম, কবি জীবনানন্দ দাশ, ঠিক তার আগের বছর জন্ম হচ্ছে বেরটোল্ড ব্রেখট। তাহলে যুগ, কাল, সীমানার গণ্ডি ছাড়িয়ে কবিসত্তা জন্ম হয়। আরেকটা বিষয় খেয়াল করো, 1898 মানে একটা শতাব্দীর শেষ, ক্রান্তিকাল। সেই ক্রান্তিকালে জন্ম হচ্ছে, যুগসন্ধির সময়ে জন্ম হচ্ছে যুগের সৃষ্টিকর্তাদের, যাদের হাত ধরে পরবর্তীকালে কি বাংলা সাহিত্য, কি বিশ্ব সাহিত্য পথ চলবে, যাদের বিদ্রোহের বাণী, যাদের বিপ্লবের বাণীতে, যাদের চেতনার স্পর্শে প্রাণ পাবে বিশ্ব সাহিত্য। যেখানে প্রথম বিশ্বযুদ্ধের সময় কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগদান করে যুদ্ধ করতে ব্যস্ত, ঠিক সেই সময় 1917 এই সময়ে মেডিকেল কলেজ, জার্মানিতে মিউনিখে মেডিকেল কলেজ, সামরিক মেডিকেল কলেজ, মেডিকেল ছাত্র হিসেবে বেরটোল্ড ব্রেখট পড়াশোনা শুরু করছেন। ঠিক যে সময়ে কাজী নজরুল ইসলামের চেতনায় জন্মলাভ করছে শ্রমজীবী মানুষের যন্ত্রণার কথা, ভারতবর্ষের অশিক্ষা, কুশিক্ষা, অন্ধকারের দিকটি,
ঠিক সেই সময় বেরটোল্ড ব্রেখটও দেখছেন প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিণতি। জার্মানিতে প্রলেতারিয়েট সমাজ ছারখার করে দিচ্ছে জার্মান সভ্যতাকে। অভিজাত সম্প্রদায়ের তাদের যে রক্ত শোষণ করা কাহিনী, সেই প্রলেতারিয়েটের নাটক বেরটোল্ড ব্রেখট দেখতেন। দেখো আমি লিখেছি নাট্যকর্মী পিস কাটার। নাট্যকর্মী পিস কাটার তখন প্রলেতারিয়েট থিয়েটার লিখতেন। সেই প্রলেতারিয়েট থিয়েটার দেখে বেরটোল্ড ব্রেখট নাটক লেখায় উৎসাহিত হলেন। কারণ জার্মানিতেই জন্মগ্রহণ করছেন সেই কমিউনিস্ট একজন মানুষ কার্ল মার্কস। তার চেতনায় তিনি রাঙিয়ে উঠেছিলেন। পরে জাপানের কিবুকি থিয়েটার থেকে শুরু করে নানান বিষয় তিনি দেখেছেন যে কেন, কি কারণে আজ আজকে মানুষের এত অসহায়তা, কি কারণে মানুষের মধ্যে আজ যন্ত্রণা, বোঝার জন্য। তারপর কিন্তু তিনি লিখেছেন এই ঘটনাগুলো, কারণ তিনি বুঝেছিলেন যুগে যুগে কালে কালে সভ্যতায় এক থেকে অন্যদিকে শুধুমাত্র কায়েমি স্বার্থের কিছু মানুষ তাদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সমাজটাকে ছিনিমিনি খেলছে। আজও কিন্তু তাই হয়, তাই হচ্ছে। শ্রমজীবী মানুষ খেতে পাচ্ছে না, রাস্তায় আত্মহত্যা করছেন। কেন? এই কেনর প্রশ্ন জানার জন্য তিনি ওই প্রলেতারিয়েট থিয়েটার দেখতেন, কিবুকি থিয়েটার দেখতেন। তারপর তিনি লিখলেন এপিক থিয়েটার। মহাকাব্যিক দোতনা তার কাব্যে শুরু হলো, তার নাটকে শুরু হলো। মূলত নাট্য সাহিত্যে তার অসামান্য কৃতিত্ব আছে। আর কি এই যে নাট্য সাহিত্য, এই যে শ্রমজীবী মানুষদের কথা, এই যে প্রলেতারিয়েট সভ্যতার কথা, এগুলো কি জানার জন্য তিনি কিন্তু সংস্কৃত সাহিত্য অধ্যয়ন করেছেন, জানতে চেয়েছেন। এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে গিয়ে তিনি বুঝতে চেয়েছেন শ্রমজীবী মানুষ কেন আজ অসহায়, আত্মপীড়িত, অপমানিত, হতদরিদ্র। খেয়াল করো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাওয়ার পর সমগ্র বিশ্ব থেকে আমন্ত্রণ আসছে রবীন্দ্রনাথের কাছে যে আপনি আসুন, আমাদের দেশ পর্যবেক্ষণ করুন, পর্যটক হিসেবে আমাদের দেশ দেখুন। কারণ সবাই জানেন রবীন্দ্রনাথের রচনায় স্বাভাবিকভাবেই চলে আসবে সেই দেশের সমাজ, রাষ্ট্র, রাজনীতি, ধর্মনীতি সবকিছু। একই রকম ভাবে রাশিয়ার লেনিন রবীন্দ্রনাথকে চিঠি লিখলেন যে বিশ্বকবি আপনি আসুন, রাশিয়াকে দেখে যান। কিন্তু রবীন্দ্রনাথ যাননি। পরে যখন রবীন্দ্রনাথকে আবার দ্বিতীয়বার লেনিন চিঠি লিখলেন, তখন তিনি গিয়েছিলেন। যাওয়ার পর রাশিয়ার যে বর্ণনা তিনি লিখেছিলেন সেটা আছে রাশিয়ার চিঠি বলে একটা প্রবন্ধ গ্রন্থে। সেই প্রবন্ধ গ্রন্থের ভূমিকায় রবীন্দ্রনাথ লিখছেন, তোমাদেরকে অনেকবার বলেছি, আবার বলছি, এক শ্রেণীর মানুষ আছেন যারা প্রদীপ মাথায় দাঁড়িয়ে থাকেন, প্রদীপের আলোয় সমাজ আলোকিত হয়,
প্রদীপের গা বেয়ে চুইয়ে পড়া তেল তাদের প্রাপ্য, প্রদীপের নিচের অন্ধকার তাদের প্রাপ্য। কোন শ্রেণীর মানুষ সে? শ্রমজীবী শ্রেণীর মানুষ। রবীন্দ্রনাথ বুঝেছিলেন রাশিয়াতেও ঠিক সেটাই চলছে। রাশিয়াকে একদম আষ্টে পৃষ্ঠে কমিউনিস্টরা যেভাবে তৈরি করতে চেয়েছিলেন তাতে হয়তো উন্নতি হবে, কিন্তু রবীন্দ্রনাথ বুঝেছিলেন একদিন এই রাশিয়া ভেঙে যাবে। আজ 2020, খেয়াল করো 1990-এর দশকে রাশিয়া ভেঙে দুটুকরো হয়ে গেছে। শ্রমজীবী মানুষ, এই শ্রমজীবী মানুষের কথা, যে যারা আমাদের মুখে ভাত তুলে দেয়, অন্ন তুলে দেয়, খাদ্য তুলে দেয়, তাদেরই কিনা বাসস্থান অন্ধ গলির মধ্যে, তাদেরই কিনা বাসস্থান পচা গলা নর্দমার পাশে, তারা কিনা ঘিঞ্জি পরিবেশে বস্তির মধ্যে বাস করছে। কেন? কেন তাদের জন্য একটা শ্রম আইন তৈরি হয় না? কেন তাদের জন্য একটা পরিবেশ তৈরি করতে পারি না? এই জায়গা থেকে পড়তে জানে এক মজুরের প্রশ্ন বেটোল্ট ব্রেক্ট লিখলেন। বেটোল্ট ব্রেক্টের বিখ্যাত কিছু নাটক আমি বোর্ডে লিখেছি, একটু পড়ে দিই। দ্য এক্সেপশন অ্যান্ড দ্য রুল, বিখ্যাত নাটক, যে নাটকগুলো পশ্চিমবঙ্গে কখনো সৌমিত্র চট্টোপাধ্যায়, কখনো বা অজিতেশ বন্দ্যোপাধ্যায় তারা নাটক করেছেন, সৌম্য মিত্র নাটক করেছেন। দ্য এক্সেপশন অ্যান্ড দ্য রুল, দ্য ইনফর্মার, দ্য থ্রি পেনি অপেরা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রামা। দ্য থ্রি পেনি অপেরা কলকাতার বুকে মঞ্চস্থ হয়েছিল এবং জনজোয়ার হয়েছিল। মাদার কারেজ, এই যে কবিতাটা, যে কবিতাটা অনুবাদ করলেন কবি শঙ্খ ঘোষ, বহুল দেবতা বহু স্বর কাব্যগ্রন্থে 14টি কবিতা, বেটোল্ট ব্রেক্টের 14টি কবিতা আছে। তার প্রথম কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এই যে বহুল দেবতা বহু স্বর, এই কাব্যগ্রন্থটার নামকরণের পেছনে একটা কাহিনী আছে, ইতিহাস আছে। কি সেই ইতিহাস? দেখো আমি লিখেছি, টি.এস. এলিয়টের দি ড্রাই শ্যালো এজেস, দি ড্রাই শ্যালো এজেস, এই কবিতায় একটি কবিতা, এই কাব্যগ্রন্থে একটি কবিতা ছিল যার নাম মেনি গডস অ্যান্ড মেনি ভয়েসেস। সেইখান থেকে অনুপ্রাণিত হয়ে শঙ্খ ঘোষ লিখলেন বহুল দেবতা বহু স্বর। এই কাব্যগ্রন্থেরই কবিতা পড়তে জানে এক মজুরের প্রশ্ন। 1935 সালে লেখা এই যে কবিতা ফ্রোজেন আইনস লিজেন্ডেন আরবিটার্স, তার আগের ঘটনাগুলো তোমাদেরকে আমি বর্ণনা করলাম। প্রথম বিশ্বযুদ্ধ, আভিজাত সম্প্রদায় জার্মানিতে, তাদের অত্যাচার, শ্রমজীবী মানুষের যন্ত্রণা, সব তার কবিতায় উঠে আসছে। এই জায়গা থেকে আমি আজকে তোমাদের প্রেক্ষাপটটা আলোচনা করলাম। এরপর পরের ক্লাসে আমি তোমাদেরকে পড়তে জানে এক মজুরের প্রশ্ন লাইন ধরে ধরে আলোচনা করব। মনে রাখবে, এই কবিতা এবং ভারতীয় গল্প দুটোর মধ্যে একটা লিখতে হয়। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা কবিতা পড়তে জানে এক মজুরের প্রশ্ন। প্রতি বছর উচ্চ মাধ্যমিকে এখান থেকে প্রশ্ন আসে। ভালো করে তৈরি হও, ভালো করে জানো, বোঝো, আর এই সময়ের সঙ্গে নিজের চেতনাকে শানিত করো, বুঝতে শেখো। কারণ যে তুমি আজ দ্বাদশ শ্রেণীতে পড়ছো, দ্বাদশ শ্রেণী পাস করলে তুমি হবে সমাজের একজন। 18 বছর পেরিয়ে যাবে, তোমার চারিদিকে ওই বটবৃক্ষের মতো শাখা প্রশাখা বিস্তার হবে। বৃহত্তর সমাজের সঙ্গে তুমি মিশবে। ভারতীয় সভ্যতার তোমাদের পড়াশোনার পিছনে সরকারের কত খরচ হয়, সরকার কি চিন্তা ভাবনা করছেন,
পরিযায়ী শ্রমিকদের কেন আজকের এই অবস্থা, কেন পশ্চিমবঙ্গ ছেড়ে তাদেরকে অন্য রাজ্যে চলে যেতে হয়, পশ্চিমবঙ্গে তাহলে কি অবস্থা, এগুলো তোমাদেরকে জানতে হবে। কারণ না জানলে ভবিষ্যতে, আজ তোমরা যারা পড়ছো, কেউ শিক্ষক হবে, কেউ রাজনীতিবিদ হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ ব্যবসায়ী হবে, কেউ শ্রমিক হবে, যে যাই হও, সবাই শ্রমিক, আমরা সবাই শ্রমিক, শুধু ডেফিনেশনটা একটু আলাদা। যে যাই হও, ভারতকে চেনো, ভারতকে জানো, ভারতবর্ষকে জানো, চোখ খোলা রাখো, পড়াশুনো করো, বড় হও, মানুষ হও।